হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি রোমান্স ইন দ্য হাউস এপিসোড 4। এপিসোড 4-এর প্রথমে দেখি পাস্টের দৃশ্য, যেখানে দুই বাবা মেয়ের সম্পর্ক খুবই ভালো ছিল। যেখানে মিরে তার বাবার সাথে পার্কে খেলা করছিল। মুজিন মিরেকে জিজ্ঞাসা করে, বড় হয়ে আমার মতো খেলোয়াড় হবি? সে বলে না, মা বলেছে একদম নয়। আমি যদি বড় হয়েও কোনো খেলোয়াড়কে ডেট করি তাহলে আমার মাথার চুল সবকটা কেটে দিয়ে আমাকে ন্যাড়া করে দেবে। মুজিন বলে, তবে সেটা তোর মায়ের প্রথমে করার দরকার। এরপর মিরের জন্মদিন থাকলে মিরেকে সে তার প্রিয় সাইকেল গিফটও করেছিল। যাদের সম্পর্ক এত ভালো ছিল, এমন কী বা হলো যাতে তাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয়ে গেল? এসব জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। জিয়ং হিয়ন্তের হেয়ার কাট করতে করতে জিজ্ঞাসা করে, মিরে আর মুজিনের মধ্যে কবে থেকে এই দূরত্ব তৈরি হয়েছে? যবে থেকে তোদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তবে থেকে? ভাই বলে, না না, আমি তো ছোট থেকে এদের মধ্যে একই লড়াই দেখে আসছি। জিয়ং বলে, আমার মনে হচ্ছে মুজিন একদম ভালো বাবা নয়। মিসেস হুয়াং ও শিরি গিউমকে দেখে তার কাছে গিয়ে দৌড়ে গিয়ে বলতে থাকি, আমরা খুব গিল্টি ফিল করছি, তোমার সাথে অনেক কিছু খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ কথা বলেছি। তুমি যখন জ্ঞানমা হবে তখন বুঝতে পারবে আমার জ্বালাটা, আমার কত কষ্ট। এরা দুজনে গিউমের সামনে মুখের কিউট কিউট অ্যাক্ট বানাতে থাকে। গিউমও হেসে বলে, না না, রাগ করার কি আছে, এমন কিছুই বড় ব্যাপার হয়নি। এটা তো প্রথমবার নয় যে তোমরা আমাকে দরজার পাপোশ মনে করো। আমার সব কাজে নিজেদের টাং আড়াও। প্রত্যেকবারই যদি আমি ফালতু কারণের জন্য সময় নষ্ট করি তাহলে কি করে চলবে? ইগনোর করাই ভালো। এটা বলতেই দুজনের মুখটা দেখবার মতো ছিল, দুজনের মুখের রংটাই উড়ে যায়। এটা বলে যখন গিউম চলে যায়, মিসেস হুয়াং বলে, দেখো আগে মুখ দিয়ে কথা বেরোতো না, এখন কি অবস্থা? সিরি বলে, হবেই তো, ভিলার ওনারের ওয়াইফ বলে কথা। গিউমের সাথে মুজিনের দেখা হলে গিউম বলে, সত্যি তুমি তোমার বাহুতে একটা ট্যাটু করিয়েছো? মুজিন বলে, দেখবে? সে বলে, না, কোনো দরকার নেই। তুমি তো 1 বছর আগে পর্যন্ত তোমার দিদির কাছে ছিলে, তবে তোমার দিদি কেন জানে না তুমি নতুন ভিলা কিনেছো? মুজিন বলে, তুমি দিদিকে বলেছো নাকি? দেখি গিউম একটা নাক টিপে টিপে অন্য নাম নিয়ে মুজিনের দিদিকে ফোন করেছিল। কথা ঘুরিয়ে ঘুরিয়ে ভিলা কেনার কথা জিজ্ঞাসা করলে সেখান থেকে সে জানতে পেরেছিল মুজিনের দিদি কিছুই জানে না। মুজিন বলে, একদম যেন জানতে না পারে। কেমন মেয়ে তুমি জানো না? এখানে এসে নাটক করবে, তোমার আর আমার মাথার চুল একটাও আস্ত রাখবে না। মুজিন বলে, তুমি কি এখনো আমাকে সন্দেহ করো? গিউম বলে, না করি না, কিন্তু তুমি আমাকে এটা কেন বলেছিলে? এত দূর কি করে তোমার কাছে এসেছি তুমি জানো না? ওই কথাগুলোর মানে কি ছিল? এতদিন কি করেছো তুমি? পিয়ং বাড়ি ফিরে দেখে কেউ তার রুমের ভেতরে ঢুকেছে। সে লুকিয়ে পড়ে। লোকটা বেরোবে, সে তার মুখে একটা কিক মারতেই যাবে, দেখে তার বাবা। এবার দুজনেই জোরে জোরে চিৎকার করে। পিয়ং বলে, এখানে এসেছো, আমার রুমের পাসওয়ার্ড কি করে জানলে? সিও বলে, গেস করেছিলাম পাগল, এখনই আমার হার্ট অ্যাটাক দিয়ে দিচ্ছি যে। পিয়ং বলে, কফি খাবে? সে বলে, আমার আর্থেমিয়া আছে। পিয়ং বলে, জুস খাবে? বলে, আমার ডায়াবেটিস আছে। পিয়ং বলে, তবে কি খাবে? জলই খাও। সিও বলে, এখানে কেন আছিস? পিয়ং বলে, আমি এভাবেই থাকবো, অনেকবার তো বলেছি কেন আছি, নিজের মতো থাকতে চাই, ভালো লাগে আমার। শিও বলে, সিকিউরিটির জবটা কবে ছাড়বি? সে বলে, তুমিই তো বলেছিলে, মনে নেই তোমার? পাস্টের দৃশ্য দেখি। শিও বলে, 10 বছর তাইকুন্ডু করে নিজের জীবন বরবাদ করেছিস, এবার কোম্পানি জয়েন করবি। পিয়ং বলে, আমি ওখানে গিয়ে কি কাজ করব? এত বছর পড়ছে ছিলাম, কোম্পানির কিছুই কাজ আমার মাথায় ঢুকবে না। শিও বলে, যা করার দরকার হয় করবি, গেটকিপারের কাজ করলেও তুই কোম্পানি জয়েন করবি। এবার প্রেজেন্টে দেখানো হয়। শিও বলে, আমি ভাবিনি তুই আমার জোকটাকে এত সিরিয়াসলি নিয়ে নিবি। পিয়ং বলে, আই মিস ইউ বাবা। শিও বলে, তাই তো বলছি বাড়ি ফিরে আয়। সে বলে, প্রতিদিন আমার মুখ দেখতে দেখতে তুমি বোরই হয়ে যাবে, তার থেকে বরং আমি নিজের মতোই থাকি। পিয়ং হেঁটে গেলে দেখে মিরেকে মিসেস হুয়াং বলছে, তোর বাবা এত বড় লোক, তোর কাজ করার কি দরকার, তাড়াতাড়ি বিয়ে করে নে। এরপর একটু হেঁটে গেলে আবার মিস্টার হুয়াং ও ডং তাকে তার বাবা এত ভালো, এত বড় লোক এই নিয়ে কথা বলতে থাকে। আর একটু হেঁটে গেলে কাং তাকে তার বাবার নিয়ে কথা বলতেই যাবে। সে বলে, আমি ভাবছি আমার সারনেমটা বাবার না ইউজ করে এরপর থেকে মায়েরটা ইউজ করব। এই কথাটা শুনে পিয়ং হাসে আর মিরে কাংকে বাই বলে চলে যায়। পিয়ং তার তাইকুন্ডু ক্লাস ওপেন করছিল, তখনই মিরের সাথে দেখা হয়। মিরে তাকে জিজ্ঞাসা করে, তুমি কার্ডবোর্ড শেখাও? পিয়ং বলে, হ্যাঁ শেখাই, ট্রাই করবে? পিয়ং তাকে কিভাবে বোর্ডে পাঞ্চ মেরে কার্ডবোর্ড ভাঙতে হয় সেটা দেখায়। দেখি মিরে একটা পাঞ্চে প্রথমবারে কার্ডবোর্ডটা ভেঙে ফেলেছে। এরপর মিরে এটাতে এত ইন্টারেস্ট লাগে, সে পরপর সমস্ত কার্ডবোর্ডগুলো একের পর এক পাঞ্চ মেরে ভাঙতে থাকে ও সব কটাই ভেঙে ফেলে। মিরে বলে, এখন একটু বেটার ফিল করছি। এটা শুনে পিয়ং একটু খুশি হয়। মিরের মাথায় একটা কাঠের টুকরো লেগে থাকলে পিয়ং সেটা সরাতে গেলে সেটাতে মিরে একটু লজ্জা পেয়ে যায়। গিউলের সাথে মুজিন থাকলে সে তাকে বলে, আজ বুঝতে পারছি টাকা থাকলেই সবকিছু সম্ভব। এবার দেখি মুজিনকে একের পর এক ভিলার লোকেরা এসে তেল মারছে। প্রথমে মিসেস হুয়াং তাকে ভালো ভালো খাবার বানিয়ে এনে দেয়। তারপরে জিং এসে মুজিনের রোদে শোকাতে দেওয়ার সমস্ত কাপড় দেয়, যেগুলো সে নিজে হাতে ইস্ত্রি করে দিয়েছিল। এরপর ডং এসে তার বিয়ের সময়কার সবচেয়ে দামি ডিংটা, যেটা সে শ্বশুর বাড়ি থেকে পেয়েছিল, সেটা তাকে দিয়ে দেয় এবং সকলেই একের পর এক তার কাছে মাপ চেয়েছিল। মুজিন বলে, সামান্য রিং খাইয়ে দিতেই সবার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। গিওল বলে, তবে এখন তো তোকে আর কেউ সন্দেহ করছে না। মুজিন চিন্তা করে গিউমের কথাগুলো। মুজিন বলে, পরের জন্মে পুরনো ওনারের কাছে গিয়ে মাপ চেয়ে নেব।
এদিকে দেখি জিংয়ের ঘরের মধ্যে একটা গোপন জায়গা রয়েছে, সেখানে জিং বসে রয়েছে। চারিদিকে নানান ডকুমেন্টস, ফটো, নানা রকম জিনিসে ভর্তি। জিং দেশলাই কাঠিটা দেখে বলছে, মুজিন তুমি সকলকে বোকা বানাতে পারো, আমাকে নয়। এত বছর ধরে আমি আন্ডার কভার। মিরের সাথে পিয়ং হেঁটে গেলে পিয়ং বলে, আরও যদি কোনো তাইকুন্ডু ট্রিক শিখতে চাও তাহলে আসবে। মিরে বলে, এত দূরে সাইকেল নিয়ে কাজে যেতে অসুবিধা হয় না? পিয়ং বলে, না, সকালের ট্রাফিকে সুবিধাই হয়, তুমিও ট্রাই করতে পারো। মিরে বলে, আমি সাইকেল চালাতে পারি না। পিয়ং বলে, এগুলো তো ছোটতে বাবারা শেখায়। তারপরে সে একটু থেমে যায়, সে বুঝতে পারে। মিরে বলে, জানি, বাবারা শেখায়। পিয়ং বুঝে যায় মিরে স্যাড হচ্ছে, তাই সে কোনো কথা আর বলে না। এরপরে এরা দুজনে রাস্তায় হেঁটে যেতে গিয়ে দেখে মুজিনকে। মুজিন এত খেয়েছে সে চলতেই পারে না, তাকে গিওলো দোকানের লোকটা ধরে ধরে নিয়ে আসছিল। মুজিন বলে, তোরা এখানে কেন, তোরা কি ডেট করছিস? পিয়ং তাড়াতাড়ি বলে, না না স্যার, একদম নয়। লোকটা বলে, আপনি তো মুজিনের মেয়ে তাই না, একই রকম দেখতে। মুজিন বলে, একদম নয়, একদম নয়, ও আমার মতো দেখতেই নয়। মুজিনকে ওরা দুজনেই তো সামলাতে পারে না। তখন পিয়ংও তাকে যায় ট্যাক্সিতে তোলার জন্য। পিয়ং সেখানে ফিরে এসে দেখে মিরে সেখানে নেই, সেখান থেকে চলে গিয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখে মিরে একটা পাঞ্চিং ব্যাগে পাঞ্চ মারছে। মিরেকে এত রাগি রাগি দেখায় যে মনে হচ্ছিল সে আজকে পাঞ্চিং ব্যাগে মেরে সমস্ত পয়েন্ট ব্রেক করে দেবে। কিন্তু যখন সে পাঞ্চিং ব্যাগে পাঞ্চটা মারে তখন সে দেখে ফুস হয়ে গেছে, তার সবচেয়ে কম পয়েন্ট। পিয়ং তার কাছে এলে মিরে তাকে বলে, তোমার খেলার জীবনে কোনো রাইভেল ছিল যাকে তুমি খুব ভাবে হারাতে চাইতে কিন্তু হারাতে পারতে না? পিয়ং বলে, হ্যাঁ ছিল, প্রতিবারই 1 পয়েন্টের জন্য হেরে যেতাম। মিরে বলে, তাহলে কখনো কি তাকে হারাতে পারোনি? পিয়ং বলে, হারিয়েছিলাম, ওর সঙ্গে আমি যখন লাস্ট ম্যাচ খেলেছিলাম তখন হারিয়েছিলাম। মিরে বলে, কিভাবে জিতলে? এরপর মিরেকে দেখি সে পুরো দমে নিঃশ্বাস নিয়ে কনফিডেন্স নিয়ে তার মাকে নিয়ে বেরিয়ে যায়। দেখে মুজিন ভিলার সকলকে মিটিংয়ে ডেকে বলছে, 3 মাসের জন্য আপনাদের কাউকে ভাড়ার টাকা দিতে হবে না। এটা শুনে তো সকলেই তার নামে তারিফের পুল বাদতেই থাকে। তখনই মিরে এসে বলে, এই নিন এই মাসের ভাড়ার টাকাটা। মুজিনের আইডিয়া তো পুরো ফুস হয়ে যায়। মিরে চিন্তা করে, পিয়ং তাকে বলেছিল জিততে হলে যেমন তুমি তেমন ভাবেই আচরণ করে যাও, তোমার শত্রুকে এটা বুঝতে দিও না তুমি তাকে নিয়ে চিন্তা করছো। এরপর পিয়ং পাঞ্চিং ব্যাগে মারলে মিরে দেখে সে সবচেয়ে হাইয়েস্ট স্কোর করেছে। এরপর মিরে তার মাকে নিয়ে চলে গেলে হিয়নজি বলে, আই লাভ ইউ বাবা। মুজিন বেটের কাগজটা নিয়ে দেখে আর বলে, এবার দেখা যাক, কারণ মুজিনও বুঝে গিয়েছিল তার মেয়ে কি করতে চায়। গিউমকে ফোন করে মুজিন বলে, তোমার কাজ হয়ে গেছে, চলো আজকে আমরা ডিনার করি। গিউম বলে, আমার প্ল্যান আছে। মুজিন বলে, কার সাথে? গিউম বলে, আমার মেয়ের সাথে। মুজিনের তো ফার্স্ট রাউন্ডই ফুস হয়ে যায়। পরদিন সকালে গিউমকে নিয়ে বেরোতে চাইলে আবার সে মিরের সাথে হাইকিংয়ে চলে যায়, মুজিনকে পাত্তাই দেয় না। কাঙাই রেস্টুরেন্টে গিউমের পছন্দের চিকেন কিনতে গেলে মিরে সেটা আগের থেকে অর্ডার দিয়ে তার বাবার মুখের সামনে থেকে নিয়ে চলে যায়। গিউম ছাদে জিনিসপত্র মিলতে দিলে তার হঠাৎ কাশি শুরু হয়। মুজিন দৌড়ে এসে বলে, তোমার শরীর খারাপ করছে, চলো হসপিটালে চলো। সেখানে মিরে দৌড়ে এসে বলে, তোমার বডি চেকআপের টাইম হয়ে গেল, চলো হসপিটালে চলো। তার মাকে গিউমকে কোনো কথা বলতেই দেয় না, তার মাকে তার আগেই টেনে টেনে নিয়ে হসপিটালে নিয়ে চলে যায়। মুজিন দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সে সবেতেই তো ফুস হয়ে যাচ্ছে, একটা রাউন্ডও জিততে পারছে না। এরপর মুজিন আসে ফুলের দোকানে গিউমের পছন্দের ফুল কিনতে। হঠাৎ যেন তার মনে হয় এখানেও মিরে এসে তার সমস্ত প্ল্যান ভেস্তে দেবে না তো। পিছন ঘুরে দেখে সত্যিই মিরে চলে এসেছে। এবার ফুল নিয়ে গিউমের কাছে কে আগে পৌঁছবে এই নিয়ে বাবা আর মেয়ের মধ্যে কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। মুজিন আর মিরে ফুল নিয়ে রাস্তার মাঝে দৌড়োদৌড়ি স্টার্ট করে দেয়। মুজিন রাস্তার একদিকে থাকে আর মিরে রাস্তার একদিকে থাকে, দুজনেরই সিগন্যাল জাম থাকে। এবার মুজিনের রাস্তার গ্রিন লাইটটা আগে অন হয়ে গেলে সে মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে যেতে থাকে। মিরে তো রাগে গজগজ করতে থাকে। মুজিন তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যেতে থাকলে পিয়ংয়ের সাইকেলে ধাক্কা লেগে তার ফুল শুদ্ধ সে নিচে পড়ে যায়। পিয়ং তো হাঁ হয়ে থাকে, বুঝতে পারে না হঠাৎ ধাক্কা লেগে মুজিন কিভাবে নিচে পড়ে গেল। তার উপরে পিয়ং আর মুজিন দেখে মিরে একটা বাচ্চাদের সাইকেলে চড়ে মুজিনকে লুকস দেখিয়ে তাড়াতাড়ি এদের সামনে দিয়ে চলে যায়। মুজিনও তাড়াতাড়ি পিয়ংয়ের সাইকেলটা নিয়ে বলে, এখন আমাকে সাইকেলটা দে, আমি পরে ফেরত দিয়ে দেবো। পিয়ংয়ের কোনো কথা না শুনে সে তাড়াতাড়ি তার সাইকেলটা নিয়ে পালিয়ে যায়। পিয়ং এদের বাবা মেয়ের কাণ্ড দেখে হাঁ হয়ে থাকে আর নিজেকে নিজেই বলে, আমি 100% শিওর আমি মিরেকে যা অ্যাডভাইস দিয়েছিলাম তা উনি কিছুই বোঝেননি। মুজিন জোরে সাইকেল চালিয়ে এসে সাইকেলটা ফেলে দৌড়ে গিউমের কাছে গিয়ে দেখে তার আগে মিরে সেখানে চলে এসেছে। মুজিন তো স্যাড হয়, সে তার মেয়ের কাছে আবার হেরে গিয়েছে। গিউমকে গিয়ে তাকে ফুলটা দিয়ে বলে, এই নাও, তোমার জন্যই, তোমাকে ভেবেই এনেছিলাম, তুমি নিয়ে নাও। মুজিন যেতে গিয়ে অভিমানের সুরে গিউমকে বলে, আমার সাথে কি তোমার খেতে একবারও ইচ্ছা করে না? দুই ভাই বোন গাড়িতে গেলে তাদের মধ্যে একটু ঝগড়াই হয়। ভাই বলে, আমি চাই আমার মা বাবা আবার একসাথে হয়ে যাক, একসাথে থাকুক। আমি ছোটতে যদি জানতাম মা বাবা ডাইভোর্স নেবে তাহলে আমি কখনোই রাজি হতাম না। তার ভাইকে স্যার দেখে মিরে বলে, গ্র্যাজুয়েশনের পর তুই জব করবি, ব্যবসার কথা চিন্তাই করবি না। আমাদের ফ্যামিলিতে ব্যবসার বুদ্ধির কারণ নেই, আর স্পেশালি তোর মাথাতে তো নেই। ভাই বলে, ঠিক আছে ঠিক আছে, আমাকে ওই সামনের বাস স্ট্যান্ডে নামিয়ে দে এখন। বাস স্ট্যান্ডে ভাইকে নামিয়ে দিয়েই মিরে চলে যায়। বাস স্ট্যান্ডে নেমেই ভাই বলে, ও মাই গড, দিদি কি করে বুঝে গেল এইসব? আমাকে এখনই হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিল।
এরপর তার ফোনে একটা ফোন আসে। ছেলেটার নাম জু ইয়ং ছিল। ছেলেটি ভাইয়ের সিনিয়র ছিল, তার কফি শপ ছিল। ভাই সেখানে তার সাথে দেখা করতে আসে। ভাই বলে এখানের ভাড়া তো অনেক বেশি। ছেলেটি বলে আমার বাবার বিল্ডিং। ভাই বলে এ তো দারুণ, তাহলে সব টাকা কি আপনার বাবা ইনভেস্ট করেছে? সিনিয়র বলে এর আগে আমাকে প্রপার প্ল্যান, প্রফিট কিভাবে হবে, বিজনেস মডেল এসব দেখিয়ে আমার বাবাকে ইনভেস্ট করানোর জন্য রাজি করাতে হয়েছিল। ভাই তো দিনের বেলাতেই জেগে জেগে স্বপ্ন দেখে, ছেলেটির জায়গায় নিজেকে রেখে চিন্তা করে সে এখন কত বড় বিজনেসম্যান হয়ে গেছে। ছেলেটি বলে সত্যি গ্র্যাজুয়েশন করবি না, স্কুল ছেড়ে দিচ্ছিস, সত্যি কথা? ভাই বলে ইয়েস, আমি আমার লাইফের প্ল্যান ভেবে নিয়েছি। গিয়ুম লন্ড্রিতে কিছু কাপড় জামা দিতে এসে মুজিনের নাম শুনে সে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে পড়ে লোকটার পিছু করতে থাকে। লোকটা গিয়ল ছিল। গিয়ল ফোনে বলছিল মুজিনের ঝামেলা সামলাতে সামলাতে আমার মাথা ব্যথা হয়ে গেছে, তবে বড় কিছু পেতে হলে তো কোটা করতেই হবে, সহজে আসা টাকা সহজে হারিয়েও যায়। গিয়ুম তার পেছনে যেতে গিয়ে তার দরজায় ধাক্কা লাগে। গিয়ল পিছনে ফিরে দেখে গিয়ুমকে সে ঘাবড়ে যায়। গিয়ুম বলে মুজিনের সাথে এত কি সম্পর্ক আপনার? তখন গিয়ল তাকে তার কার্ড দেয়। গিয়ুম বলে তবে আপনার বিক্স কোডটা কি? হ্যাঁ, সহজে আসা টাকা সহজে যায়, এর মানে কি? হ্যাঁ, আমাকে বলবেন না নিশ্চয়ই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি মুজিনকে জিজ্ঞাসা করে নেবো। এটা বলে সে চলে যেতে থাকলে গিয়লের অবস্থা তার দেখবার মতো ছিল, কারণ যেন মনে হচ্ছিল সে চুরি করে ধরা পড়ে গিয়েছে। এরপর মুজিনকে দেখি সে পুরনো ওনারের মেমোরিয়ালে এসেছে। মিরের অফিসে সেলস মিটিং চললে সিও সেখানে চলে আসে। সে এসে বলে এবার তো তপকি সেল নাম্বার 1 হয়েছে, তাই না? সিও মিরের দিকে তাকিয়ে আগের ঘটনা চিন্তা করে একটু অস্বস্তিতে পড়ে যায়। একটু পরেই আবার তার তারিফ করে, কারণ তার জন্য নিউজে ভালো ভালো কথা তাদের মল সম্পর্কে লিখেছে, এতে তাদের স্টক প্রাইসও একটু বেড়েছে। এবার সকলেই মিরেকে হাততালি দিয়ে উৎসাহ করে তার ভালো কাজ করার জন্য। এবার সিও যেতে গিয়েও বারবার মিরের দিকে তাকালে মিরে এত আনকমফর্টেবল লাগে সে সিওর দিকে তাকাই না। এবার মিরে লিফটে থাকলে পিয়ংও সেখানে থাকে। মিরের কলিগ মেয়েটি তাকে জিজ্ঞাসা করে ম্যাম প্লিজ বলুন না সিওর ছেলেকে। মিরে বলে কেন জানতে চাইছো? মেয়েটি বলে কেন আবার পটাবো তাই জানতে চাইছি। এটা শুনে সকলের মুখগুলো দেখবার মতো ছিল। মিরে তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলে আজকাল কি বেশি করে ড্রামা দেখছো নাকি? এসব কিছুই হয় না, চলো এখন তাড়াতাড়ি বাড়ি। কিন্তু সিওর ছেলেকে এই গসিপটা নিয়ে সকলের মধ্যে একটা উৎসাহ লেগেই ছিল, তাই জন্য সকলেই মিরের সাথে মস্করা করতে থাকে, ও ইয়ার্কি মারতে থাকে। মিরে বলে এখন গুড নাইট অল অফ ইউ, এখন আমি বাড়ি যাচ্ছি। মিরে গাড়ির কাছে এলে পিয়ং তাকে সরি বলে আমার জন্য তোমাকে এইসব সহ্য করতে হচ্ছে। মিরে বলে চিন্তা করার কিছু নয়, প্রমোশনটা আমি নিজের দমেই পাবো, তোমাকে ইউজ করবো না। গিয়ুম রাস্তা দিয়ে বাজার করে হেঁটে গেলে বারবার মুজিনকে ফোন করে, কিন্তু মুজিন ফোন তোলে না। একটা অন্ধকার জায়গায় এলে তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। হঠাৎ গিয়ুম একটা চিৎকার করে আর তার ফোনটা নিচে পড়ে যায়। মিরে তার মায়ের জন্য একটা দামি ওয়াশিং মেশিন কেনে। অন্যদিকে মুজিনও একটা দামি ব্যাগ অর্ডার করে তার ছেলে হিয়নজের আইডিয়াতে। মুজিন বলে তুই শিওর তোর মা এটা পছন্দ করবে? সে বলে মেয়েরা এসব পছন্দ করে। মুজিন বলে তুই শিওর তোর কোনো গার্লফ্রেন্ড নেই? ভাই তার কথা এড়িয়ে বলে চলে এবার মাকে গিয়ে দিয়ে আসি গিফটটা। মুজিন এসে দেখে মিরে ওয়াশিং মেশিন নিয়ে এসেছে। মিরে এদেরকে অ্যাভয়েড করলে মুজিন মিরেকে দেখিয়ে বলে যে দেখ তোর মা আমাকে কতবার ফোন করেছে। এবার মুজিন গিয়ুমকে ফোন লাগায়। ফোনটা মিস্টার হুয়াং তুলে বলে এই ফোনটা রাস্তায় পড়েছিল, তোমাদের ফটো দেখে আমি তুললাম। এরা তাড়াতাড়ি করে গিয়ে গিয়ুমকে ঘরে খুঁজলেও তারা সেখানে পায় না গিয়ুমকে, তারা ভয় পেয়ে যায়। মিরে এসে বলে কি হয়েছে? মুজিন বলে তোর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনটা রাস্তায় পড়েছিল, রাস্তা থেকে তুলে নিয়েছে মিস্টার হুয়াং, তোরা এখানেই দাঁড়া, আমি তাড়াতাড়ি তোর মাকে খুঁজতে যাচ্ছি। মুজিনের পেছনে পেছনে এরাও সকলে দৌড়ে তার মাকে খুঁজতে যায়। মুজিন এসে গিয়ুমের ব্যাগটা রাস্তায় খুঁজে পায়। মিরে চিৎকার করে দৌড়ে তার মায়ের নাম ডেকে তাকে খুঁজতে থাকে। ভাই ফোন করে পুলিশে তার মায়ের মিসিং ডায়েরি করে। এরা সকলেই রেস্টুরেন্ট, পার্ক, পাশের সমস্ত জায়গায় গিয়ুমের নাম ডেকে তাকে খুঁজতে থাকে। মিরে তো কেঁদেই ফেলে। তখনই তার কাছে একটা পুলিশ স্টেশন থেকে ফোন আসে। এরা সকলেই একসাথে পরপর পুলিশ স্টেশনের দিকে দৌড়ায়। মুজিন তো স্টেশনে ঢুকেই চিৎকার চেঁচামেচি করে বলে গিয়ুম কোথায়, তাড়াতাড়ি বলুন গিয়ুম কোথায়। পুলিশ বলে ওই দিকে আছে দেখুন। গিয়ুম বলে কি ব্যাপার, সকলে তোমরা এখানে একসাথে কি করছো? এরপর এরা সকলেই একসাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার মায়ের কাছে দৌড়ে গিয়ে তার মাকে উল্টে বকাবকি করে। পুলিশ বলে অ্যাসল্টের কেস। মুজিন বলে কে শয়তান বলুন আমাকে তাড়াতাড়ি। পুলিশ বলে না আমার কথা ভালো করে শুনুন, এটা নয়, ওই 3 জন মহিলা মিলে একজনকে পিটিয়েছে, তারপর এসে রিপোর্ট করেছে পুলিশ স্টেশনে। দেখি গিয়ুম, মিসেস হুয়াং ও সিরি মিলে একটি লোককে পিটিয়ে পুলিশ স্টেশনে এসেছে। মিস্টার হুয়াংও সেখানে তাড়াতাড়ি তার বউয়ের খোঁজে চলে আসে। পুলিশ বলে এই 3 জন মহিলা মিলে এই লোকটাকে মেরে কিমা বানিয়ে দিয়েছে। সকলেই এই 3 জন মহিলার দিকে ঘুরে তাকায়। মুজিন দৌড়ে গিয়ে লোকটাকে দেখে বলে তুই? এরা সকলেই লোকটাকে চিনত, সেটা সেই বদ লোকটা যে মেয়েদের সাথে বাজে ব্যবহার করতো, মুজিন যাকে থ্রেট দিয়েছিল। গিয়ুম মুজিনকে বলে কদিন আগে নাকি শুনলাম তুমি এই লোকটাকে টাইট দিয়েছিলে, তাই আমাকে টাইট দিতে এসেছিল, আমি ঘুরে টাইট দিয়ে দিয়েছি। মুজিন এটা শুনেই তো পুলিশ স্টেশনেই তাকে কলার ধরে মারা স্টার্ট করে দেয়। সকলে মিলেও তাকে ছাড়াতে পারে না। গিয়ুম বলে দরকার নেই, আমি যা টাইট দিয়ে দিয়েছি কাউকে আর কিছু করার সাহস পাবে না কোনোদিন।
এবার তখনকার দৃশ্য দেখি, পিছন থেকে লোকটা এসে গিউমকে ধরলে গিউম ভয়ে চিৎকার করা স্টার্ট করলে মিসেস হোয়াং ও শিরি তার গলার আওয়াজ শুনে দৌড়ে এসে সেখানে চলে আসে ও লোকটাকে মারা স্টার্ট করে দেয়। লোকটাও ভয় পালিয়ে যেতে থাকে। হোয়াং ও শিরি লোকটার পেছনে দৌড়াতে থাকে ও গিউম অন্ধকার থেকে একটা পাইপ তুলে নেয়। এরা দুজনে তো লোকটার পিছু ছাড়ে না। অন্যদিক থেকে গিউম এসে দেখে লোকটা পালিয়ে যাচ্ছে। সে তার একটা জুতো খুলে নিয়ে সেটা হাওয়ায় ওড়ায় আর পাইপ দিয়ে একটা মারে। কিছুটা আমাদের ক্রিকেটের মতো ওখানকার বেসবল। জুতোটা গিয়ে এত জোরে লোকটার গায়ে লাগে যে লোকটা নিচে পড়ে যায়। হোয়াং তাড়াতাড়ি এসে লোকটার পা ধরে পাটাকে ধরে মুচড়াতে থাকে। অন্যদিকে সিঁড়ি এসে লোকটার গায়ের উপর চেপে তার চুল ও হাত ধরে মুড়িয়ে সব কিছু শেষ করে দেয়। গিউম সেই অবস্থাতেও হেসে বলে, বাহ, এখনো আমার খেলার টিপটা দারুণ আছে তো। নিজেকেই নিজে কমপ্লিমেন্ট দেয়। এই সব কথা শুনে মুজিন হাঁপ ছেড়ে বলে, ওকে ওকে সবকিছু ঠিক আছে, কিন্তু আবার গিয়ে সে লোকটার কলার ধরে বলে, আমার ওয়াইফের গায়ে হাত দেওয়া, তোকে আজকে মেরেই ফেলবো। এইসব কাণ্ড দেখে তো সবাই অস্থির হয়ে যায়, কিন্তু মীরের মুখটা দেখে মনে হয় সে যেন একটু আজ শান্তি পাচ্ছে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গিউম বলে, তোমাদের কে বলেছিল মিসিং রিপোর্ট লেখাতে? মুজিন বলে, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, নিউজে দেখে তোমরা ভাবোনি আমি মরে গেছি। তুমি এখন ঠিক আছো তো? গিউম বলে, আমি ঠিক আছি। গিউম শিরি ও হোয়াংকে থ্যাঙ্কস জানায়, তারা চলে যায়। মুজিন বলে, তোমরা বাড়ি যাও, আমি একটু পরে আসছি। মিরে বলে, তোমরা বাড়ি যাও, আমি একটু পরে বাড়ি যাচ্ছি। এটা বলে সে চলে গেলে গিউম আর মুজিন একে অপরের দিকে তাকায়। দেখি মিরে একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। সে পাস্টের কথা চিন্তা করে তার মা ও বাবা ডাইভোর্স হয়ে যাওয়ার পর ওই বদ লোকটা রেস্টুরেন্টে কাজ করত। ওই লোকটা তার মায়ের ওপর কুজ নজর দিত, তার সম্পর্কে বাজে বাজে কথা বলতো। মিরে এসব সহ্য করতে পারেনি, তার খুব রাগ হয়েছিল। সেদিন একটা ইট তুলে নিয়ে লোকটার পিছনে ফলো করেছিল তাকে মারবে বলে, কিন্তু সে ভয় পেয়ে সেটা সেদিন সে করতে পারেনি। মিরের কথায় শুনি আমি তাকে দেখাতে চেয়েছিলাম, তুমি না থাকলেও আমরা ভালো আছি, তোমার থেকেও বেটার আছি, তোমার থেকেও ভালো আমি ফ্যামিলির খেয়াল রাখতে পারি। কিন্তু কোথাও যেন দেখি মিরে হেঁটে গেলে তার বাবাও তার পেছনে পেছনে কিছুটা দূরে দূরে হেঁটে চলেছে। মিরে পিছন ঘুরে তাকে দেখে চলে যাবে। মুজিন বলে, মিরে এত বছর আমি না থাকা সত্ত্বেও খুব ভালোভাবে কষ্ট করে তোর মা ও ভাইয়ের খেয়াল রেখেছিস। আমি একটা বাচ্চাকে কত ছোটতেই কাঁধে ভার দিয়ে বড় করে দিয়েছি। সব আমার দোষ, তার জন্য আমাকে ক্ষমা করে দিস। এবার একটু নিজের জন্য বাঁচ। এটা বলে সে চলে যাবে। মিরে বলে, এটা কার দোষ? আমি কোনোদিন তোমার মতো হতে চাইনি, তোমার মতো ফ্যামিলির হেড হতে চাইনি। মুজিন বলে, চিন্তা করিস না মিরে, তুই একদম আমার মতো নোস। দুজনের কথা বলার মাঝেই তাদের গলা ভারী হয়ে যায়। গিউম বাড়ি এলে হিয়ঞ্জে তাকে বলে, বাবা ও দিদি দুজনে তোমার জন্য এই গিফটগুলো এনেছে। রুমে এসে বসে গিউম, মুজিন আর মিরে দুজনকেই ফোন লাগায়। এরা কেউ ফোন তোলে না। সে তাদের দুজনের দেওয়া ফুলগুলো দেখে। সে সেই ফুল দুটোকে পাশাপাশি রেখে দিয়েছিল। এরপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এভাবে চলতে পারে না। মিরে রাস্তা দিয়ে চলতে চলতে অনেকটা পথ চলে আসে। অন্ধকারে একটা রাস্তার কোণে নিচে বসে পড়ে আর তার চোখ দিয়ে জল পড়ে। পিয়ং সেখানে চলে এসে বলে, এখানে একা বসে কি করছেন? মিরে বলে, এখান থেকে চলে যাও। পিয়ং সেখান থেকে চলে গেলে তখনই অঝরে বৃষ্টি পড়া শুরু করে। বৃষ্টির জোর যত বাড়ে মিরের কান্নাও তত জোরে বাড়ে। সে দেখে একজন কেউ তার উপর ছাতা ধরে আছে। সেটা পিয়ং ছিল। পিয়ং ছাতা নিয়ে তার সঙ্গেই নিচে বসে পড়ে। পিয়ং তাকে ছাতা ধরে আড়াল করে বলে, আমি চাই না তোমাকে নিয়ে আর কেউ গসিপ করুক। আমি আড়াল করলাম, তুমি কাঁদতে থাকো। এদিকে জিংকে দেখানো হয়। জিং ড্রিঙ্ক করছে। তার হাতে একটা ফটো, সেটাতে মুজিনও ছিল। সেটাতে মুজিন আর জিং একসাথে। এরা দুজনেই ফটোতে খুবই খুশি দেখাচ্ছে। এখানে একটা পাস্টের ঘটনা দেখানো হয়, যেখানে মুজিন জিংয়ের হাত ধরে বলছে, পাগল মহিলা। জিং বলে, ভুল ছেলেদের সাথে ইনভলভ হলে যে কোনো মহিলাই পাগল হয়ে যাবে। মানে এদেরও একটা পাস্ট আছে যেটা কেউ জানে না। এদের দুজনের সম্পর্ক এটা জানলে গিউম আর মিরে কি করবে? আবার কি মুজিন তার ফ্যামিলির থেকে আলাদা হয়ে যাবে? এটা জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে 4th এপিসোড শেষ হয়ে যায়। 5th এপিসোডের জন্য স্টে কানেক্টেড।